এসব অথর্ব ভীরু অরাজনৈতিক কাপুরুষ উপদেষ্টা পরিষদ পরিবৃত হইয়া প্রফেসর ইউনূস আমাদের শক্ত কার্ডকে ব্যবহার করতে পারবেন কিনা তা নিয়ে আমার সংশয় বাড়তেছে। এর আগেও ভারত এই ধরনের আচরণ দেখাইছে বহুবার। আন্তর্জাতিক আইন বা নীতির তোয়াক্কা করে নাই, করবেই বা কেন? আমাদের বাংলাদেশকে তোরা একটা স্বাধীন দেশ হিসেবে মানেই না। সে কারণে গত ১.৫ দশক আমাদের ঘাড়ের উপর বসায় রাখছিল গণখুনি, শিশু হত্যাকারী, গুম, ক্রসফায়ার, আয়নাঘরের স্রষ্টা হাসিনাকে। পোষা কুকুর গণখুনি হাসিনা ফ্যাসিস্ট সিস্টেমকে পরাজিত করে প্রকৃতপক্ষে ইন্ডিয়া আউট করে দিতে পারছি। ভারত তার প্রতিশোধ নিচ্ছে নানাভাবে। কিন্তু এই প্রফেসর ইউনূসের সরকার কি সেই পথে হাঁটতেছে? ভারত 50 বছর ধরে পানি নিয়ে প্রতারণা করছে, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে নাই। এখন আমাদের বিশ্বাস করতে হবে যে তারা তাদের কৌশল বদলাবে, কারণ প্রমিত ভাষায়, শান্তিনিকেতনী ভাষায়, রবীন্দ্রসঙ্গীতের সুরে রেজওয়ানা তাদের কাছে সবিনয়ে আবেদন করতেছে। আমাদেরকে সেটা বিশ্বাস করে বসে বসে আঙুল চুষতে হবে, তাই না? বাংলাদেশ ভারত কূটনৈতিক রিলেশনের রিয়ালিটি, তার ইতিহাস সম্পর্কে জ্ঞানবিহীন এই সমস্ত অথর্ব অরাজনৈতিক ভীরু আর নির্বীর্য উপদেষ্টারা কার্যকর ব্যবস্থার দিকে না গিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে দায়িত্ব চাপাই দিয়ে পার পেতে চাইতেছেন। অথচ আমাদের হাতে খেলার শক্ত কার্ড আছে। ধরেন আজ সরকার ভারতের প্রতি এরকম নতজানু না হয়ে শহীদ আবু সাইদের মতো সাহস কইরা বুকসিতা তিস্তা প্রকল্প যদি চীনকে দেওয়ার সিদ্ধান্ত নিত, তাহলে আগামীকালই ভারত দৌড়ে আসতো হাত জোর কইরা, গ্যারান্টেড লিখে রাখতে পারেন। কিন্তু এইসব অথর্ব ভীরু অরাজনৈতিক কাপুরুষ উপদেষ্টা পরিষদ পরিবৃত হইয়া প্রফেসর ইউনূস আমাদের শক্ত কার্ডকে ব্যবহার করতে পারবেন কিনা তা নিয়ে আমার সংশয় বাড়তেছে। আমি শঙ্কিত যে ১/১১ প্রবেশকারীদের হাতে সরকার ক্রমান্বয়ে হয়ে পড়ছে ১/১১ দ্বিতীয় সংস্করণ। এটা বাংলাদেশ 2.0 না হইয়া ক্রমাগত 111 2.0 হইতেছে। দেখেন ডিজিএফ এর বট বাহিনী কিভাবে প্রফেসর ইউনূসের সরকারের সমালোচনা করলে ঝাঁপায় পড়তেছে আমার প্রোফাইলে আইসা। এটা তো প্রফেসর ইউনূসকে জবাব দিতে হবে যে ডিজিএফ এর বট বাহিনী কিভাবে এখনো কার্যকর থাকে। দেখেন কপি পেস্ট কইরা কমেন্ট করতেছে প্রফেসর ইউনূসের পক্ষে। হ্যাঁ, আমাদের ট্যাক্সের টাকায় প্রফেসর ইউনূস কি জানে ডিজিএফ এর বট বাহিনী কি এবং তারা কিভাবে আমাদের উপর অত্যাচার করছে? ডিজিএফ এর বট বাহিনীর উপর প্রফেসর ইউনূসকে ভরসা করতে হচ্ছে এখন। এই অবস্থায় ছাত্র জনতা তাদের ক্ষমতায় বসাইছে, তাদেরকে দুর্বার আন্দোলন চালাই যেতে হবে ভারতের প্রতি নতজানু আচরণ চিরতরে খতম করার লক্ষ্যে। আর এই উপদেষ্টারা যারা এই ছাত্রদের রক্ত মারায় ক্ষমতা উপভোগ করতে আসছে, তারা মিনমিন করে কথা বলে। আমি বলতেছি না যে এটা বিপ্লবী সরকার হয় নাই। বিপ্লব বানান করতে পারবে কি দেখেন, পারবে জিজ্ঞেস করেন। যাই হোক, তিস্তাবাদ কি এই জিনিসটা একটু জান। এইটা প্রকৃতপক্ষে একটা রিজার্ভার বা জলাধার। এতে বর্ষা মৌসুমে পানি সংগৃহীত হবে এবং সারা বছর ধরে সেই পানি তিস্তা নদীর নিম্নভাগে প্রবাহিত করা হবে আস্তে আস্তে। এই পানি ব্যবস্থাপনা শুকনো মৌসুমে পানি প্রাপ্তি এবং নদীর নাব্যতা নিশ্চিত করবে। এটা আমার মনে হয় বাঁধ আর জলাধার নিয়ে কেউ কেউ বিভ্রান্তিতে আছে বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি কেউ কেউ বলতেছেন বাদ দিলে তা কেবল পানি আটকাবে, কিন্তু সেই পানি ভারত ফেরত পাঠায় সেই দেশকে ভাষায় দেওয়া যাবে না। এখানে ভারতকে ভাষায় দেওয়ার কথা উঠতেছে না, এইটা পাগলামি। আমরা বলছি জলাধার বা রিজার্ভারের মাধ্যমে পানি ব্যবস্থাপনার কথা। তিস্তা প্রকল্পের উদ্দেশ্যই তাই। এর সাথে পানিকে ব্যবহার করে ভারত যাতে আমাদেরকে তার ইচ্ছাধীন রাখতে না পারে, হাসিনা টাইপের ফ্যাসিস্ট সরকারকে আমাদের উপর আবার চাপাই দিতে না পারে এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে আঘাত করতে না পারে, আমরা সেটাও চাই। যেটা করতে হবে প্রফেসর ইউনূসের সরকারকে তা হইল ভারতের খপ্পর থেকে প্রকল্পটি উদ্ধার করিয়া চীনকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া। নীতিগত সিদ্ধান্ত এই কারণে বলতেছি যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই প্রকল্প পরীক্ষিত এক্সপার্টদের দিয়ে পর্যালোচনা করে নিতে হবে, যাতে করে ডিজাইন, ঋণের পরিমাণ, শর্ত, বাস্তবায়নের সময়সীমা ইত্যাদি আমাদের স্বার্থের অনুকূলে হয় এবং এর এই যে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত যে প্রতিক্রিয়া সেটাকে মিনিমাইজ করা যায়। মোট কথা, এই প্রকল্পের স্বচ্ছতা এবং আমাদের স্বার্থ পূর্ণ নিশ্চিত করেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এছাড়া আমরা চাই যে প্রকল্প শেষে অন্যান্য চীনা প্রকল্পের মতো চীনা সরকার আমাদের হাতে প্রকল্পের কাজ বুঝাইতে চলে যাবে। এটা কেন কইতেছি, কারণ ভারত বিভিন্নভাবে প্রচারণা চালাইছে যে প্রকল্পের মাধ্যমে চীনারা নাকি চিকেন নেকের কাছে আইসা গাইডা বসবে, এতে নাকি তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। আমরা জানি এটা ভারতের একটা ছুতা। ভারত এই ধোয়া তোলার আসল কারণ হইল এই ধরনের প্রকল্পের মাধ্যমে আমরা যেন পানি নিয়ে ভারতের উপরে নির্ভরশীলতা কাটায় না উঠতে পারি। এটা আমাদের দ্বিপাক্ষিক রিলেশনের আমাদের বিরুদ্ধে ভারতের একটা বিশাল লিভারেজ বা অ্যাডভান্টেজ, যেটা তারা ব্যবহার করছে বারে বারে। এই জন্য ভারত যাতে এই ধরনের সুতা তুলতে না পারে আমরা তা নিশ্চিত করব।
তিস্তা প্রকল্প চীনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। এটা কেবল বন্যা, রোধ এবং সারা বছর পানি প্রাপ্তির বিষয় না, এটা ভারতের উপরে এতকাল পানির জন্য যে নির্ভরশীলতা সেটাকে খতম করার বিষয়। এই কাজে ব্যর্থতার মানে হইল হাজারো শহীদের প্রাণদান নিষ্ফল হওয়া। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার উপরে আধিপত্যবাদী ভারতের আগ্রাসী কালো হাত জিআই রেখে আমরা কোনো অবস্থাতেই তা হতে দেব না। আমি তাই ছাত্র জনতাকে আহ্বান করব, আপনারা তিস্তা প্রকল্প চীনকে যাতে নীতিগতভাবে দেওয়া হয় সেই সিদ্ধান্ত নিতে সরকারের উপর তীব্র চাপ সৃষ্টি করেন। এই সরকারের ১-১১ গ্রুপের বাইরেও অনেক উপদেষ্টা আছেন যারা এর সমর্থন করবেন বলে আমি বিশ্বাস করি। তাদের হাত এবং প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করেন যাতে ভারত এবং তাদের দেশীয় এজেন্টদের সমস্ত বাধা অতিক্রম করে তারা এই সাহসী সিদ্ধান্ত নিতে পারে। বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রের সাথে ইন্ডিয়ার এই বৈরীভাব, অভিন্ন আন্তর্জাতিক নদীগুলোর নিজেদের অংশে বাঁধ, ব্যারেজ, ড্যাম, নদী সংযোগ প্রকল্পের মাধ্যমে গায়ের জোরে একতরফাভাবে পানি প্রত্যাহার করতে থাকা, এইসবের বুঝি আর কোনো শেষ নাই। দুশ্মনীর এই ধারাবাহিকতা যদি ইন্ডিয়া বজায় রাখে তাহলে এই সংকট যে কোনো সময় তুমুল প্রতিরোধের রূপ নিতে পারে। আর সেই তুমুল প্রতিরোধ কোনোভাবেই এতদিন ধরে চলে আসা বাংলাদেশ ইন্ডিয়ার দ্বিপাক্ষিক সমস্যা হিসেবে থাকবে না। কিন্তু কেন থাকবে না? কেন এই দুই দেশের সীমানা ছাড়ায় এটা বাইরে ছড়ায় পড়বে? সমস্যার কি এমন গুণগত পরিবর্তন এবং চরিত্রগত ভিন্নতা তৈরি হয়েছে? কি কি নতুন উপাদান এসে যুক্ত হয়েছে এর মধ্যে? এখনকার আলাপ এটা নিয়ে। এই মরু প্রায় শুকনা নদীর স্তরে জীবন জীবিকার শর্ত হারানো উন্মূল কেউ? তারা কি এমন কেউ যারা ভিটামাটি হারায় উদ্বাস্ত? ফারাক্কা ব্যারেজে হামলার পাশাপাশি 12 ঘন্টার মধ্যেই আবার উত্তর পূর্ব ইন্ডিয়ার স্বাধীনতাকামী বিদ্রোহীরাও যুদ্ধ শুরু করবে। এই উপন্যাসে চারিদিক থেকে কোণঠাসা কইরা যাদেরকে এই সমীকরণে ঠেলে দিছে ইন্ডিয়া, তারা যুক্ত হয়েছে এই সমস্যার সাথে অনিবার্যভাবে। কি হইতে যাচ্ছে তাহলে? কি করবে বাংলাদেশ সহ এই অঞ্চলের মানুষ? কল্পনা আর নিরাপত্তা ঝুঁকির অনুমান নির্ভর এই গোয়েন্দা ভাষ্যে সম্ভব অসম্ভবের মানচিত্র ফুটে উঠছে। সেখানে বঞ্চনা, ক্রোধ, অসহায়ত্ব, প্রতিশোধের বারুদে কি অগ্নি শিখা জ্বলে উঠবে? তাছাড়া যেভাবে বাস্তব ক্ষেত্র প্রস্তুত হচ্ছে তাতে কইরা কি ঘটবে ইভান্সের এই উপন্যাসের বাইরে? বইটা পড়বেন। এই বইয়ের রাজনৈতিক ভাষ্য আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগানে, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে। সেভেন সিস্টার্স এর আত্মনিয়ন্ত্রণের লড়াইকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে ইন্ডিয়ার এই ওয়ার অন টেররের কান্দে চেপা রাষ্ট্রীয় দমন পীড়ন দিয়া মোকাবেলা করার রাস্তা নিল। এই একই রাস্তা ধরল হাসিনা। বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে নির্মূল করার রাস্তা ধরল হাসিনা। দমন, নির্যাতন এবং রাজনৈতিক বঞ্চনার বিরুদ্ধে জনগণের ন্যায়সঙ্গত বিক্ষোভ এবং বিদ্রোহকে নিরাপত্তার সমস্যা হিসেবে দেখার নীতি ইন্ডিয়া নিতেই পারে। কিন্তু তাতে বাংলাদেশ কেন একইভাবে সামিল হইতে যাবে? নিজের রাষ্ট্রীয় নীতির নিরাপত্তার বিবেচনা ছাড়া বিনা প্রশ্ন এবং বাক্য ব্যয় বাংলাদেশ কেন ইন্ডিয়ার যুদ্ধযাত্রার সঙ্গী হবে? এইটার খেসারত ইন্ডিয়াকে কড়াই গন্ডায় গুনতে হচ্ছে। এই যে 15 বছর ধরে কাঁচা খোলা সমর্থন দিয়ে টিকায় রাখলো ইন্ডিয়া হাসিনাকে, এর জবাব কি? আমরা এর জবাব চাই ইন্ডিয়ার কাছে। ভারতীয় পণ্য বয়কট আন্দোলন বলছিলাম আমাদের চাওয়া খুব সামান্য। হাসিনাকে বলে একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দিতে বলো। আমরা দায়িত্ব নিচ্ছি ভারতের সাথে একটা পারস্পরিক মর্যাদার সম্পর্ক নিশ্চিত করব। ইন্ডিয়া পাত্তা দেয় নাই, আন্ডার এস্টিমেট করছে। এই হরিদাস পালের কথা সেজন্য পাত্তা দেয় নাই। ইন্ডিয়ার লজ্জাজনক পরাজয় হয়েছে মাত্র 6 মাসের মধ্যে। এই সাহস নিয়ে বাংলাদেশকে উপনিবেশ বানাইতে আসছিল। এক একজন কথা বলতো কি রুয়াব নিয়ে, হাই কমিশনার গুলো বসতো কিভাবে যেন বড় লাট। তো উপন্যাসে দেখা যাচ্ছে ফারাক্কার অপারেশনটা যখন চালানো হয় তখন এর সাথে সামিল হয় ইন্ডিয়ান ইউনিয়ন থেকে স্বাধীনতাকামী 2টা বাহিনী, নাগাল্যান্ড এবং মণিপুর। দীর্ঘদিনের দখলদারি, বঞ্চনা তাদের ক্ষোভের কারণ, বিদ্রোহ তাদের দীর্ঘদিনের। কিন্তু এই প্রথম তারা পাশাপাশি এসে এক সূত্রে একটা অপারেশনে কাজ করতেছে বাংলাভাষীদের সাথে সমন্বিতভাবে, যেটা আগে কখনো ঘটে নাই। এইবার বুঝছেন ফারাক্কার সাথে, আমাদের পানি ব্যবস্থাপনার সাথে, আমাদের সাথে ভারতের এই অন্যায্য আচরণের সাথে সেভেন সিস্টার্স কিভাবে যুক্ত। নিউ ইয়র্ক টাইমসে ফিলিপ বাউডিং লিখছিলেন যে ইন্ডিয়াস ওপেনিং উইথ বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্রনীতির একজন ভাষ্যকার এবং গুরুত্বপূর্ণ পরামর্শ করছেন বাউডিং। তো ওই লেখায় বাউডিং বলছেন যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি আছে, সমুদ্র সীমানা নির্ধারণের ব্যাপার আছে, ট্রানজিট আছে, কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু হচ্ছে পানি। ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করছে তাতে কইরা বাংলাদেশের উদ্বিগ্ন হওয়া খুবই সঙ্গত। একবার পানি আটকায় রাখে গ্রীষ্মকালে, আর বর্ষাকালে পানি ছাইরা ভাসায় দেয়। 2টা সময় আমাদের ক্ষতি করে। পানি বাংলাদেশের প্রাণ রক্ষার জন্য রক্ত সঞ্চালনের মতো। অভিন্ন নদীসমূহের পানি পাওয়া না পাওয়া নিয়ে বাংলাদেশের টিকে থাকা না থাকা, জনগণের বাঁচা মারা একই সূত্রে গাঁথা। ভারতকে তার সমস্ত বাঁধ ভেঙ্গে দিতে হবে। বাংলাদেশে আসা অভিন্ন নদীর সকল প্রবাহকে উন্মুক্ত করে দিতে হবে। চয়েস ভারতের, হয় বাঁধ ভাঙো নয়তো ভারত রাষ্ট্র ভেঙে যাওয়ার ঝুঁকি নাও। আমি বলতেছি আমাদের 15 বছর ফ্যাসিবাদের ঘানিটা নাইছো, এর কাফফারা দিতে হবে। বাঁধ না ভাঙলে ইন্ডিয়ায় জয় বাংলা হয়ে যাবে। বাংলাদেশের মানুষ একটা কথা বিশ্বাস করে, ভারত যদি আন্ডার এস্টিমেট না করে তাহলে ইন্ডিয়ারই উপকার। নয়তো কইয়া দিই ওই কথা যেটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। কি সেটা জানেন? বাঘে চুলে 18 ঘা,
ঠোলাই চুলে 36 ঘা আর পিনা